আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। সবসময়ের মতো আবারও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একজন বিশেষ অতিথি নিয়ে। তার পারিবারিক পরিচয়টা একটু আমার দেওয়া দরকার, বিকজ আমরা এই যে দৃষ্টিকোণ একাত্তর, এখানে কিন্তু একাত্তর আছে। একাত্তর আমরা এখানে রেখেছি কারণ আমাদের সব কিছু ঘিরে আছে 1971 মহান মুক্তিযুদ্ধ। আমাদের আজকের অতিথি আহ, জনাব মহিত উর রহমান শান্ত। তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার আরেকটা বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের সবার প্রিয় এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের এবং গ্রেটার ময়মনসিংহের সবাই ওনাকে চিনেন প্রিন্সিপাল মতিউর রহমান স্যার হিসেবে। সবাই বলে মতিউর স্যার, কেউ বলে প্রিন্সিপাল স্যার। এবং তার সবচেয়ে বড় পরিচয় ওনার, উনি ছিলেন মুক্তিযোদ্ধা। আসলে মুক্তিযুদ্ধের উপরে তো আর কোনো পরিচয় কারো থাকতে পারে না। যে মুক্তিযোদ্ধা, সেই পরিচয় ছাপিয়ে আর কোনো পরিচয়, এই সমস্ত পরিচয় বোধহয় ম্লান হয়ে যায়। কিন্তু প্রিন্সিপাল মতিউর রহমানের আরো পরিচয় হচ্ছে তিনি মানে পক্ষে বিপক্ষে যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, বা আওয়ামী লীগের বা ময়মনসিংহের সাধারণ মানুষেরও উনি অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। কারণ উনি এত সজ্জন একজন সৎ একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন, সেজন্য সব দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভীষণ পছন্দ করতেন। তিনি তার ছাত্র জীবন থেকে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন এবং পরবর্তী সময়েও তিনি আহ, এই মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের জয়গান গেয়ে 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 গেয়েছেন আমাদের জন্য, আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, তিনি চলে গেছেন, এই যে মানুষগুলো যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তার যারা চলে গেছেন, তারা বোধহয় এই অস্থির সময়টা দেখছেন না, ভালোই হয়েছে। কারণ এই সময়টা তাদের প্রাপ্য না। যেসব মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, যেসব মুক্তিযোদ্ধারা এসব দেখছেন, তাদের জন্য কি কষ্ট, এটা আমি অনুধাবন করতে পারি। সেই সময় মনে হয় এই যে ঈশ্বর বা আল্লাহর ব্লেসড চাইল্ডগুলো চলে গেছে, এগুলো দেখতে হয়নি, তাদের হাতে তৈরি দেশ। আজকে তারা, যাদেরকে তারা পরাজিত করে এই দেশটা, এই মানচিত্র বানিয়েছিলেন, এখন তারাই সেই পরাজিত শক্তি দেশটা দখল করে নিল। এটা তাদেরকে দেখতে হয়নি। আমাদের প্রিন্সিপাল মতিউর রহমান স্যার, যিনি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মানুষ ছিলেন, তিনিও চলে গেছেন, তাকেও এই অস্থির সময়টা দেখতে হয়নি। কিন্তু তার সন্তানও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। তিনি রাজনীতি করেছেন, আওয়ামী লীগ রাজনীতি করেছেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে মানে শৈশব থেকে যে যা চর্চা করে আর কি। পরাজিত শক্তির সন্তানেরা আপনারা দেখেন এখন বলছে আমরা রাজাকার, আমরা রাজাকার। মুক্তিযুদ্ধের ছেলেপেলেরাও বলছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা মুক্তিযোদ্ধা, যুদ্ধকে ধারণ করি। তো আমাদের সাথে আছেন আজকে, আমরা সবাই, আমাদের সবার পরিচিত শান্ত ভাই। শান্ত ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। তো অনেক বড় করে আমার পরিবারের বর্ণনা দিলেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার পরিচয় জানার পর নিশ্চয়ই এটুকু বলতে হবে যে আপনি আমার পরিবারের মানুষ। আপনার বাবা কিংবা চাচা, এই পরিবারটা তো পুরো মুক্তিযুদ্ধের উপর, মানে তাদের পরিচিতিটা তো বেসিক্যালি মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য। তো একে তো হচ্ছে যারা মুক্তিযোদ্ধা পরিবার, তাদেরকে নিজের মানুষ মনে হয়। তারপরে আপনার বাবা বা চাচা, তারা তো আসলে আমার পরিবারে, আমার বাবা তাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো আদর করতেন প্রায় প্রত্যেককেই। যার জন্য আমি আপনার কথা শোনার পরে আমি বলতে পারছি আপনার নামটা, যে আপনি কি লোপাপা। ধন্যবাদ লোপাপা, আপনাকে কৃতজ্ঞতা জানাই। একজন মুক্তিযোদ্ধার সন্তান মেয়ে আপনি। তারপর হচ্ছে আজকে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ যেভাবে লাঞ্ছিত হয়েছে, এটা তো আসলে মানুষ লাঞ্ছিত হয় না, মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত করা হয়েছে। আপনি এই সময় মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে উচ্চ কণ্ঠ হয়েছেন। মুক্তিযোদ্ধার একজন সন্তান হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনার অনুষ্ঠানে আমাকে ডেকেছেন। আই এম সো গ্ল্যাড অ্যান্ড অনার্ড যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে কিছু বলতে পারবো। আমাদের বাবাদের, আপনার বাবা, আমার বাবা, আপনার চাচা, আমরা যারা তাদের মুখ থেকে শুনে শুরুতে এই মুক্তিযুদ্ধকে ধারণ করি,
আমরা বলতে পারবো, আমাদের বলা উচিত বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ হারিয়ে যায়, যদি মায়ের গর্ভ হারিয়ে যায়, তাহলে সেই সন্তানের তো আসলে জন্ম হয় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হারিয়ে গেলে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো আপনি বাংলাদেশ বলতে পারবেন না। ধন্যবাদ দিলাম। ধন্যবাদ শান্ত ভাই। তাহলে আমি আসলে আপনার সাথে একটু কথা বলবো, বর্তমান অবস্থাটা জানতে পারবো, জানার চেষ্টা করব। এবং আপনার তো একটা বিশাল, আপনার বাবার এবং আপনার নিজেরও রাজনৈতিক একটা আপনার কর্মী নেতা আপনার এলাকায়, আপনার গ্রেটার ময়মনসিংহ এর কথাটাই আমি এটা দিয়ে শুরু করি, যেহেতু আপনার নেতা কর্মীরা আছে এবং আপনি একটা জায়গায় আছেন, এবং আপনাকে দেখেই বোঝা বোঝা যাচ্ছে যে আপনারা কি একটা নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছেন, কি একটা বাজে সময় পার করছেন। এবং আপনার অনেক নেতা কর্মীরা আছে যারা হ- যাদের অবস্থা খুবই মানে ভয়াবহ। তারা ঘরে থাকতে পারছে না, আজকে একটা বছর তাদের নিজের কোনো জায়গা নাই, ঠিকানা নেই, খাবারের ঠিক নেই। এই যে একটা আপনার নেতা কর্মী এবং সাধারণ মানুষের যে একটা, এই যে একটা মানে এই যে একটা ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা, এই অবস্থায় আপনি আপনার নেতা কর্মীদেরকে সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন, কেমন আছে তারা, কি করছে, কিভাবে দিনাতিপাত করছে? আপু, আমাদের এই ঘুমটা ভাঙার পর জি। মোবাইলটাকে যখন অনলাইনে নিতে চাই, জি। তখন একটু ট্রমাটাইজ হয়ে যায়। কারণ আফটার 5 আগস্ট প্রত্যেক দিন মোবাইলটা খোলার পর কোনো ভালো সংবাদ দিয়ে দিন শুরু হয় না। এভরিডে কোনো না কোনো নেতা কর্মীদেরকে আমাদের অ্যারেস্ট করা হয়। রাজনীতি যারা করেন তারা গ্রেপ্তার হতেই পারেন দলের দুঃসময় বা বিরোধী দলে। বাংলাদেশের কালচারটা তো এটা আমরা অ্যাডপ্ট করে নিয়েছি। আমাদের ওয়েন এভার উইল বি ইন ব্যাড টাইম আমাদেরকে একটু সাফার করতে হবে। বাট এই অবৈধ ইউনূস সরকার যেটা করছেন, একটা রাজনীতিবিদ কিংবা একজন পলিটিশিয়ান, সে গ্রেপ্তার হওয়ার পর যে তার মৌলিক রাইটস, সেইগুলো থেকে তারা বঞ্চিত করছেন। কিভাবে করছেন? আমাদের তো আপনি জানেন, আগে প্রত্যেকটা, আমরা বিএনপি ক্ষমতায় ছিল দীর্ঘদিন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘদিন, আমাদের বাংলাদেশের কালচারে আমাদের বিরোধী দলের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়, বাট তাদেরকে ওইটুক সম্মান দেওয়া হয় যে সে একজন রাজবন্দী, একজন পলিটিশিয়ান। তাদের এক একজনের ক্রাইটেরিয়া অনুযায়ী জেলখানার ভেতরে তাদেরকে সম্মান দেওয়া হয়। আমার বাবা বৃদ্ধ বয়সে জেল খেটেছেন ময়মনসিংহ সিনেমা হুম। হলের বোমা হামলা। বোমা হামলায়। তখন বিএনপি ক্ষমতায় ছিল। 2001 থেকে 2007 বিএনপি রাজনীতির সমস্ত শিষ্টাচার নষ্ট করেছে। তারপরেও ডক্টর ইউনূসের মতো এতটা নোংরামি এই সরকারের মতো তারা করেনি। আহত করা হয় একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে। আপনি ধরেন, এবার হয়তো বা দেখেছেন সারা বাংলাদেশে 70-এর উপরে 80-র মতো বয়সী মানুষদেরকে গ্রেপ্তার করা হয়। তো এইটা তো একটা প্রচন্ড রকম একটা, আপনার হচ্ছে ইনহিউম্যান একটা টার্মস। আপনি একটা 80 বছরের মানুষকে তো মৃত্যুদণ্ড ছেড়ে দেওয়া হয়। আপনি যখন একটা মানুষ যদি সে 80 বছরের বয়সে যদি মানুষ কখনো হত্যাও করে ফেলে, রাষ্ট্র কিংবা সরকার তার বয়স বিবেচনা করে তাকে ক্ষমাও করে দেয়। তো এই সরকার 80 বছর 70 বছরের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করছে, একদম প্রান্তিক পর্যায়ের যারা সমর্থক। আগের সরকারগুলিতে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমরা নেতারা বা কর্মীরা অ্যারেস্ট হতাম। যারা সমর্থক, যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যারা জয় বাংলা বলে, জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এটা একজন মানুষ যে অন্য দল করে সেও বলতে পারে। বিএনপির অনেক নেতাও কিন্তু যারা মুক্তিযুদ্ধ ধারণ করেন তারা কিন্তু জয় বাংলাকে ধারণ করে, আমাদের লেফটিস্ট সংগঠনগুলি। কিন্তু জামাত শিবির ছাড়া যারা ইসলামী সংগঠন আছেন, আমি অনেক হুজুরের মুখে জয় বাংলা বলতে শুনেছি, বঙ্গবন্ধুর মাহাত্ম্য করতে শুনতেছি। জয় বাংলা বললে অ্যারেস্ট করতে হবে। তারপর আপনি দেখেন যে অ্যারেস্ট করার পর কি করে, তাদেরকে তো তাদের রাইটস দেওয়া হয় না, খাওয়া ঠিক মতো দেওয়া হয় না। যেখানে তাদেরকে রাখার কথা একজন পলিটিশিয়ান হিসেবে, তাদেরকে একেবারে সমাজের নিকৃষ্ট আসামিদের সাথে রাখা হয়, যেখানে ন্যূনতম ফ্যাসিলিটি নেই। একটা বাথরুমে 1 ঘন্টা করে ওয়েট করে দাঁড়ায়, তার ওয়াশরুমে যেতে হয় বা রেস্টরুমে যেতে হয়। এই সরকার আওয়ামী লীগকে না পুরো রাজনৈতিক দল হিসেবে বোধহয় বিবেচনা করছে না। ডক্টর ইউনূস আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার কর্মীদেরকে তার পার্সোনাল রাইভালস বা এনিমি হিসেবে গণ্য করছেন। আপনি তাদের যে কার্যক্রম দেখে আমার তাই মনে হয়। এরপরে আবার দেখেন জামিন হয়, লোয়ার কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে ফার্স্টে আমাদের নেতা কর্মীদেরকে দাঁড়াতে হয়, ডেফিনেটলি রিজেক্ট করে দেয়, বাজে কথা বলে রিজেক্ট করে। জাজ কোর্টে যাওয়া হয়, রিজেক্ট করে, একটা দীর্ঘ পরিক্রমা।
তারপরে আওয়ামী লীগ তো বেশিরভাগই গরিব নেতা কর্মীদের দল। হাইকোর্টে যায়, হাইকোর্টে একজন আমাদের আত্মীয় স্বজনরা হয়তোবা ব্যারিস্টার হয়েছেন দেখে আমাদের জন্য চার্জ কম, বা যারা গরিব নেতা কর্মী যারা না চিনে যান, হাইকোর্টের একজন ব্যারিস্টার বা ভালো একজন উকিলের চার্জ কত আপনি জানেন। এইভাবে দাঁড়ানোর পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে জামিন হয়। এই জামিনটা পাওয়ার সাথে সাথেই জেলখানায় আবার মামলা পাঠিয়ে দেওয়া হয়। হয়তো কর্মীটা জীবনে কখনো জয় বাংলা বলে রাজপথে নামে নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, কিংবা জয় বাংলার জন্য কিছু একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে। এই লেভেলের একজন সমর্থককে এই নিপীড়ন করছেন। এটা বাংলাদেশে মানবাধিকারের, আমার বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল, এর আগে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, বাট ইউনূস সরকার মানবাধিকারের সবগুলি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। এক একটা মানুষকে, সমর্থককে, নেতা কর্মীরা তো আমাদের যারা বড় বড় নেতা তারা জেল খেটেছেন, তারা এই প্রসেস গুলি জানেন যে একটা জেলখানায় জামিন হলে তাদের আরেকটা মামলা দিয়ে হয়তো আবার কারান্তরীণ করা হবে। মানে একটা সাধারণ ছোট বাচ্চা, 14 বছরের ছেলে, জি। একটা সমর্থক, যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে, আওয়ামী লীগের কথা বললো, তাদের মতো মানুষগুলি যখন জামিন পায় তারা আশায় বুক বেঁধে থাকে জামিন হবে, হুট করে একটা মামলা দিয়ে আবার ঢুকায় দেয়। এভাবে 7-8টা মামলা হাইকোর্টে জামিন নেওয়ার পর পরিবারকে 5 থেকে 10 লাখ টাকা দিয়ে তাদেরকে নিষ্কৃতি পেতে হয় যাতে আর মামলা না দিতে হয়। আমি ব্যক্তিগতভাবে আপনাকে রেফারেন্স দিতে পারবো আপু। আমাদের অন্তত 10 জন কর্মী, 5 লাখ, তারা প্রত্যেকে কিন্তু মধ্যবিত্ত বলা যাবে না, একদম নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। বউয়ের গয়না বিক্রি করে, মার গয়না বিক্রি করে 5 লাখ 10 লাখ টাকা জোগাড় করে তাদেরকে বের হতে হয়। এই রকমের অমানবিক একটা বাংলাদেশে আজকে আমরা আছি, বাংলাদেশের মানুষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে। মানে আমরাও শুনতে পাচ্ছি যে এরকমও শুনেছিলাম যে হোয়াটসঅ্যাপ মামলা গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপে লিস্ট করে করে মামলা করবে বলে টাকা চাচ্ছে, চাঁদাবাজ হোয়াটসঅ্যাপে মামলার জন্য করবে, এই থ্রেড দিচ্ছে, এরকম কিছু জানেন আপনি? আবার আমি আপনাকে বলি যে আজকে এই যারা আজকে তো আসলে এই সাফারিংসটা শুধু আওয়ামী লীগ একা করছে না, না। মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মানুষ করছে, মানুষ। কেউ শারীরিক, কেউ মানসিক। ধরেন আজকে আমার বাবা জীবিত থাকলে সে তো মরে যেত, মুক্তিযোদ্ধার গলায় যদি জুতার মালা দেখতে সে ওই দিন স্ট্রোক করে মারা যেত। হুম। যিনি বেঁচে আছেন, একজন মুক্তিযোদ্ধা বা পঙ্গু মুক্তিযোদ্ধা, তার চোখের সামনে যখন একটা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়, সে কি বেঁচে থাকে? সে তো ভেতরে মরে যায়। এই জেনারেশনের মধ্যে আবার যে অংশটা ইউনূসের অনুগত আপনি দেখবেন অলমোস্ট প্রায় প্রত্যেকেই এর হচ্ছে সুবিধাবাদী, কেউ ছাত্রলীগ থেকে, কেউ বিএনপি থেকে, আর জামাত তো এদের হচ্ছে মূল দল। এদের মূল ইনকামটাই হচ্ছে এখন মামলাবাজি। আপনি সাধারণ একটা মানুষকে, আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি এটা টিভিতে আসছে, পেপারে আসছে, কিন্তু এই ভদ্রলোকের সাথে আমরা ব্যক্তিগতভাবে পারিবারিক ভাবে পরিচিত। আপনি এই যে যেই ছেলেটা রিয়াদ নামে অ্যারেস্ট হলো আমাদের স্বামী আপার বাসায় চাঁদা চাইতে, যে ঠিক তার 2 দিন আগে এক ব্যবসায়ী ভদ্রলোকের বাসায় সে লোকজন নিয়ে উঠলো, উঠে বললো যে আপনাকে জুতার মালা পরাবো নুরুল হুদার মতো, টাকা দেন 5 কোটি। অ্যামাউন্ট আবার শোনেন, 5 কোটি টাকা। সে যখন একটা লোক 5 কোটি টাকা যত বড় লোক হোক থেকে দেবে, 5 কোটি টাকা সে চেক দিল, 11টা চেক দেওয়ার পর তাকে থ্রেটটাকে দিল, না হলে জুতার মালা পরায় ভিডিও করে ভাইরাল করে দেবে। এই হচ্ছে তাদের চাঁদাবাজির ধরন। আর এটা হচ্ছে একটা ব্যবসায়ী, বড় লোক মানুষ, somehow he is rich। আমাদের গরিব নেতা কর্মীদেরকে, মা বাবাকে ফোন দেয়, আপনার ছেলের নামে এই মামলা দেবো, টাকা দেন। আমি আপনি যদি আমাকে প্রুফ দিতে বলেন, ইউল গিভ মি জাস্ট 10 to 15 minutes, আইল গিভ ইউ 100 উদাহরণ যে এভাবে তারা চাঁদা নিচ্ছে আমাদের নেতা কর্মীদের কাছ থেকে। নিম্নবিত্ত মধ্যবিত্ত লাখ লাখ টাকা চাঁদা নেয় সারা দেশে। এখন এনসিপি বলেন বা বিএনপি জামাতের একটা অংশ, যারা বেসিক্যালি এখন তো জামাত বিএনপির সাথে ওই সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, এই এনসিপি আর জামাত নেতাদের চাঁদাবাজির জায়গা হচ্ছে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে মামলার ভয় দেখিয়ে চাঁদা নেওয়াটা তাদের বড় ইনকাম। ধন্যবাদ শান্তু ভাই যে এই এই জায়গাগুলো আমরা আসলে অ্যাড্রেস করছি না, আমরা আমরা ওই পর্যন্ত থেমে যাই যে আম, এ, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, বাট একটা মানুষ, একটা নেতা কর্মী, ছোট নেতা বড় নেতা যেই হোক,
আইন তার নিজস্ব প্রক্রিয়া চলবে। মানে অ্যারেস্টেড হওয়ার পরের যে একটা দুর্বিষহ জীবন, এবং তারপরের যে তার পরিবারের উপর যে আর্থিক, মানসিক, সামাজিক বিপর্যয় নেমে আসে। কারণ কি, আমি এরকমও শুনেছি, আমাকে একজন বলেছে যে আপা, এক বাসা থেকে যদি একজন অ্যারেস্টেড হয়ে যায়, মনে করেন অ্যারেস্ট হয়ে গেল আওয়ামী লীগ বলে, বলে আশেপাশের কোনো বাসা তার সাথে বেশি কথা বলতে চায় না, ভয় পায়। সামাজিকভাবে একটা পরোক্ষ বয়কটের মতো, একঘোড়া করে দেওয়ার মতো। বলে কি, সামাজিকভাবে এটা খুব সূক্ষ্মভাবে হয়, কারণ ওরা যে ইচ্ছা করে কথা বলতে চায় না ব্যাপারটা তাই না, ওরা নিজেরাও চিন্তা করে আমাদের সেফটি, এখন আমরা যদি ওর সাথে মেলামেশা করি আমাদেরকে আবার কেস দিয়ে দিবে। মানে একটা ভয়াবহ এক্স্যাক্টলি। অবস্থা। মানে আবার এখন দেখেন যে ওরা কোন জায়গায় দেশটাকে নিয়ে গেল। আমরা রাজনৈতিক ভাবে দল করি, আমাদের জন্য মামলা হতেই পারে। একটা সাধারণ মানুষ ভয় পায় কখন তার ঘরে ঢুকে মব ভায়োলেন্স তৈরি করবে, চাঁদা চাইবে, হুম। কিংবা মামলার মধ্যে ফাঁসাই দিবে। ধরেন একটা এনসিপির ছেলে বা মেয়ে, কিংবা একটা জামাতের লোক, সে তার নিরীহ আত্মীয় হয়তো বা কোনোদিন 10 বছর আগে তার সাথে একটা বচসা ছিল, সে তাকে ভয় দেখাচ্ছে মামলা দিয়ে দিবে, বা দিচ্ছেও। খালি ভয় দেখাচ্ছে না, দিচ্ছেও। 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 এর মধ্যে আপা আমি একটা কথা বলতে ভুলে গেলাম। আমার বন্ধু, সে আমাদের জেলা যুবলীগের নেতা, ও আমাদের বয়সী 2বার হার্ট অ্যাটাক করলো। ও অ্যারেস্ট হওয়ার পর জেলখানায় যে মাইনর অ্যাটাক করলো, তার তার ওয়াইফ জানালে। আমরা তো ফোন দিলে আরো বিপদ হয়, সুপারিশ তো করতেই পারবো না জেলখানা থেকে আপনার হুম। হসপিটালে নেওয়ার জন্য। এই ছেলেটাকে আজকে 1.5 মাস, হার্ট অ্যাটাক হওয়ার পর পর আজকে 1.5 মাস ছেলেটাকে হসপিটালের জায়গায়, তাকে জেলখানারও হসপিটালে দেওয়া হচ্ছে না। মানে ওকে বোধহয় জেলখানাতে ফেলে রাখা হয়েছে ও যেন মরে যায়, নাহলে ট্রিটমেন্ট দিবে না কেন? এটা তো একটা মানবিক অধিকার। শান্ত ভাই, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে আমরা তো এখন নিপীড়নের কথা শুনছি, কিন্তু পরবর্তীতে যে একটা লম্বা সময় ধরে প্রতিটা পরিবার যে কি বিপদের মধ্যে আছে, সামাজিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত ধরনের একটা বিপর্যয় নেমে এসেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে। সেটা আওয়ামী লীগ বলেন বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাম দ্বারা 14 দল, সবার সবার উপরে। তো এই অবস্থাতে আমরা দেখছি যে এবার একটু অন্য প্রসঙ্গে আসছি আমরা। তো আমি এই এই গতকালকেও একটা সুইডেনের একটা 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 মিডিয়া হাউসে একটা খুব মানবাধিকারের বিষয় নিয়ে ভলকার টুর্কো কথা বলেছেন। ওরা মানে ভিডিও পাবলিশ করলো, যেখানে গত জুলাই আগস্টের অনেক কিছু তারা বলল। তারা জুলাই আগস্টে কি হয়েছে, গত 24 জুলাই আগস্ট 2024-এ, এই যে গত একটা বছর ধরে পুলিশ হত্যা থেকে ধরে সাধারণ মানুষ হত্যা, যেটা ইন্ডেমনিটি তো তারা দিলই কয়েকদিনের জন্য, সেটা তো বাদ, তারপরেও যে চলছে ধারাবাহিকভাবে, এইটাতে যে আওয়ামী লীগ আসলে এই জিনিসটা, এখনো কি আওয়ামী লীগ ওই টার্ময়েলের মধ্যে আছে, নাকি এক বছর একটু ধাতস্থ হয়ে এই বিষয়টাকে ফোকাস করছে? আমাদেরও তো এই যে মানবতা বিরোধী যে কার্যক্রম ঘটছে বাংলাদেশে, আহ, একদম সমস্ত সীমা 71-এর পরে সবকিছু ছাড়িয়ে গেছে। তো এটাকে আওয়ামী লীগ অ্যাড্রেস করার কোনো মানে করতে পারছে বলে তো আমার মনে হচ্ছে না আন্তর্জাতিক ভাবে, যেটা প্রফেসর ইউনূস মিথ্যা কথা বলছে। আমারও আপু, আমি এই জায়গাতে আপনার সাথে আমি ডিসএগ্রি করব না। জি। আমাদের চেষ্টা হয়তো আছে, বাট আজকে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, জি। সেটা আন্তর্জাতিক ভাবে যেভাবে তুলে ধরা উচিত, আমরা বোধহয় এই জায়গাটা আসলে ওইভাবে অ্যাড্রেস করতে পারিনি। আর আমাদের বোধহয় এই জায়গাটা কিছুটা ঘাটতি আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ডক্টর ইউনূস, ও তো একটা নিজেই লবিস্ট, তারপরে হচ্ছে সে জানে হাউ টু, জি। মানে হাউ টু মেক থিং ইন ফেভার অফ হিম। সে তো অনেক আগে থেকে লবিদের মাধ্যমে নিজেই চলেন। কোথাও বোধহয় আওয়ামী লীগ ভয়েস রেজ করার চেষ্টা করলে, খুব অনেস্টলি বলে কালেকটিভ ভাবে আমি দেখি নাই আমাদের দল থেকে। আসলে সবাই খুব স্ক্যাটার্ড, সবাই খুব ট্রমাটাইজড। ওইভাবে আমরা বোধহয় এখনো মানসিক ভাবে এক হতে পারি নাই যে আমরা এইটা নিয়ে ফাইট করব। বাট কিছু কিছু মানুষ যারা আছেন, যারা এই আমেরিকা ইউরোপে থাকেন, তারা তাদের মতো চেষ্টা করে যাচ্ছেন। আমি কয়েকটা জায়গায় দেখলাম যে আপা, ওরা এই মানবাধিকারের ইস্যুটা অ্যাড্রেস করার পর যে সংস্থাগুলি অল্প, এর চেয়ে অনেক কম মানবাধিকার লঙ্ঘন হইলেও বাংলাদেশ নিয়ে বিবৃতি দিত, কিংবা হইচই করতো, বা তারা ফেসবুক কিংবা আমাদের যেটা কি বলে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা যেভাবে শোর তুলতো, আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু সেভাবে তুলছে না।
মানে এখানে আওয়ামী লীগকে কি হিউম্যান হিসেবে তারা ধরে না নাকি? আমার একটা, আমি কিছুটা ইনফরমেশনও বলতে পারেন, হুম। ডক্টর ইউনূস ও লবিস্ট নিয়োগ করে হুম। যেখানে আওয়ামী লীগ অ্যাড্রেস করতে পারে, বা মুক্তিযুদ্ধের কোন শক্তি যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অ্যাড্রেস করতে পারে, সে সেখানে ওই ইস্যুগুলি যেন কিছুটা লাইট হয়ে যায়, আমার মনে হয় সে সেই কাজগুলি করছে। আসলে মনে হয় না, আমার কিছু ইনফরমেশন আছে। সে তো দীর্ঘদিন ধরে তিনটা লবিস্ট ফার্ম, তার ওয়ার্ল্ডের ফেমাস হুম। লবিস্ট ফার্ম তার পক্ষে কাজ করছেন। এদেরকে সে লাগিয়ে রাখে, কারণ তার তো আপার অর্থের অভাব নাই, কারণ সে হচ্ছে একে তো হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির ইনভেস্ট সে নিজে। তারপরে বাংলাদেশের মানুষ কোনোদিন বিশ্বাস তো করবেনি যে গ্রামীণ পণ্যের নাম নিয়ে পৃথিবীর 100টার উপরে দেশে সে ব্যবসা করছে, সেটা লাভ্যাংশ তো সে গ্রামীণ মহিলাদেরকে দেন না। এই কাজগুলি তো তিনি তার পিয়ার বলেন, আপা টিআরপি বলেন, তার ফেস ভ্যালু বলেন, তার তাকে ফ্লারিশ করা বলেন, এইগুলির কাজে সে ব্যবহার করে। একটা মানুষ 85 বছরের বৃদ্ধ মানুষ, হায়াত মত আল্লাহর কাছে, বাট এই সময়টাকে আমরা বাঙালিরা কি বলি যে খুবই মিন ভাবে বলে যে এক পা আমাদের কবরে থাকে, এট দ্য এজ অফ 84 বা 85। এই বয়সে তার যে ফেমাস হওয়ার লিপসা, তার যে ক্ষমতার এত লোভ, এটা তাকে শান্তিতে মৃত্যুবরণ করতে দেবে না সম্মানের সাথে। কারণ তিনি আজকে কনস্পিরেসির মাধ্যমে বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে গেলেন, একটা বাংলাদেশের মতো দেশ তো আর আপনি জান্নাত বানাতে পারবেন, আমাদের তো জান্নাত বানানোর মতো ইকুইপমেন্টস আমাদের কারোর হাতে নাই। বাট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে যতটুকু দূর নিয়ে গেলেন, সেই বাংলাদেশটাকে একটা শুধুমাত্র সাম্রাজ্যবাদী শক্তির একটা স্বার্থ রক্ষার জন্য আজকে উনি যেভাবে জ্বালিয়ে দিলেন, এই বাংলাদেশের মানুষ তো আজকে না হয় কালকে তাকে অসম্মানের সাথে বিদায় দিবেন। এবং আবার দেখেন আপনি তার দেশপ্রেমে, আমি কেন ছোট ছোট ব্যাপারে কিন্তু মানুষ আপনার আইডিয়া করতে পারে যে সে কেমন হয়। যেমন ছোটবেলায় কিন্তু আপনি একটা মানুষের, আমরা আমাদের কি বলি যে আমাদের মেন্টাল গ্রোথ হয় 4 থেকে 8 বছর বয়সে। এই হুম। সময় মানুষের নেচারই বলে দেয় সে ফিউচারে কি হবে। ডক্টর ইনুজ যদি দেশপ্রেমিকই হতেন, তিনি $1,00,000 নাকি একটা স্পিচ দিয়ে পান ইউনিভার্সিটিতে। আমি ধরেই নিলাম তার আয় করা শুরু করলেন তিনি 50 বছর বয়সে, ধরেন তার আগে 49 বছর তিনি বেকার ছিলেন। 50 বছরে যদি তিনি আয় করেন, 84 বছরে, 34 বছরে উনি যদি একটা করে বছরে স্পিচ দেন, তাহলে $34 লাখ উনি পাই দেন। তো উনি 34,000 টাকা কখনো বাংলাদেশের মানুষের পিছনে খরচ করছেন? না। তাহলে আপনি তাকে দেশপ্রেমিক কিভাবে বলবেন? গ্রামীণ ব্যাংক বা ক্ষুদ্র ঋণ, এটা কি দেশপ্রেমের অঙ্গ? সে কি এটা কি লাভ ছাড়া দিচ্ছে? আমি আপনি তো তাও যখন আমাদের অর্থ থাকে, 50,000 বলেন, 1 লাখ বলেন, বন্ধুদেরকে ধার দিই, আমরা তো আর ইন্টারেস্ট নিয়ে ফেরত নেই না। মানে কোন একজন গরিব মানুষকে শুনছেন যে সে গরিব দেখে তাকে 10,000 টাকা সুদ ছাড়া তাকে ঋণ দিচ্ছে, ক্ষুদ্র ঋণ? এই মানুষটা দেশপ্রেমিক কিভাবে হয়? বাংলাদেশে প্রত্যেক বছর আমাদের বন্যা হয়, জলোচ্ছ্বাস হয় 3-4 বছর পরে পরে, এভরি ইয়ারে 2 বার বন্যা হয়। ওনার 84 বছরের জীবনে আপনি বা আমরা কখনো শুনছি বন্যার্থদের জন্য একটা বস্তা চাল পাঠাইছেন? এই না। মানুষকে যারা আজকে ওন করেন, বোঝে করুক বা না করুক, এই দেশটা যখন ধ্বংস হয়ে যাবে তার হাত দিয়ে, যদি এখনো তাকে আমরা সবাই মিলে না সরাতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই দেশটা তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। এখন দ্বার প্রান্ত থেকে আরো অতলে হারিয়ে যাওয়ার সময় আসছে। এই সময় যদি আমরা না তুলে নিতে পারি, তাহলে তো বাংলাদেশের মানুষ দেখবে যে তারা কার উপর ভরসা করেছিল। মানুষ রূপে কোন মানুষটার উপর তারা ভরসা করেছিল। হ্যাঁ, ওনার ওনার তো এমনই অভ্যাস মানুষের কাছ থেকে টাকা তোলা, চাঁদা তোলা, ঋণ নেওয়া, নামে বা যে কোনো নামে। উনি এই যে মাইলস্টোনে এত বড় একটা এটা আমি বলতে ওখানে গেলাম উনি আপা, চাঁদাবাজি মানে শুরু করলেন। মাত্র একটা স্কুলের দুর্ঘটনা, ও মাই গড! সেটা আমি সবার বিধি আত্মার রূপ ফেরত কামনা করি। ছোট ছোট বাচ্চা, যে বাচ্চা। মা হারাইছেন তাকে তো আপনি সারা জীবন কিছু দিয়ে আর সুখী করতে পারবেন না। আমার ছোট ভাই মারা গেছে, আমার মার মুখে এখনো ঠিক মতো হাসে না। এই মাসুম বাচ্চাগুলি যারা হারাইছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই, পরিবারের প্রতি। কিন্তু আপনি দেখেন, একটা ঘন্টা গেল না তার ফেসবুক স্ট্যাটাস হচ্ছে তাদের জন্য সাহায্য করতে পারেন। মানে বাংলাদেশ রাষ্ট্র কি সুদান? বাংলাদেশ কি আফ্রিকার সবচেয়ে গরিব দেশ, যেখানে ডাস্টবিন থেকে খেতে হয়? যে আমাদের এই শিশু বাচ্চাদের জন্য সাহায্যের জন্য আপনাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহায্য চাইতে হবে? এবং মানে সে তারপরের কোট, দিনই সে তার
তার লেভেলের থট প্রসেসটা জুস বা খাচ্ছে দেখেন। সবাইকে হ্যাঁ, নিয়ে তার ঘরের। হেসে 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 ও মাই গড। মানে একটা, আপনি মা, আপনি কিন্তু একজন মেয়ে মানুষ, আপনার দরদ কিন্তু আমার চেয়ে বেশি, কারণ হ্যাঁ, আমি আপনার ওম ঘুমাতে থেকে পারিনি। বাচ্চার জন্ম হয়। আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করি, আমাদের হয়তো বা তত মানবিকতাও যাদের একদম মিনিমাম পর্যায়ে, ওই মানুষটাকে এই ঘটনা দেখার পরের দিন এভাবে হেসে হেসে গল্প করে জুস খেয়ে খেয়ে কথা বলবেন? আর সে তার দেশের ভিতরে প্রধান এখন। দেশের প্রধান, মানে তার তো ভিতরে খুশি থাকলো সেটা মুখে আনা যাবে না, মানুষকে বোঝানোর জন্য যে আমি দুঃখিত। এমন না যে সে একদম ফেরেশতা, সে নাটক করতে পারে না। তার তো হাসিটাও কৃত্রিম হাসি। তার তো আপনি, যে মানুষগুলি রাগ করলে তার চেহারার এক্সপ্রেশনে বোঝা যায় না, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষ। শান্ত আপনি ভাই, ডক্টর ইউনূসকে দেখবেন। এখানে একটা ইন্ডিকেশন আছে কি জানেন? এই জি। ভদ্রলোকের বাংলাদেশের 20 কোটি বা ওদের জন্য যদি 50,000 আপনি ছেড়ে দেন, মানে বাংলাদেশের 18-19 কোটি লোকের প্রতি তার কোনো কমিটমেন্ট নাই, দায়বদ্ধতা নেই। ওই যে হাসির যে ছবিটা, মানে বিভিন্ন অ্যানালাইসিস মিলিয়ে আমি বলছি এটা, ওই যে হাসির যে ছবিটা, বা এই যে বিভিন্ন বড় বড় মিটিং করে, লোক ভাড়া করে, কালকে একটা মিটিং হবে, ট্রেন ভাড়া করে, আর ট্রেন ভাড়া করে লোক আসবে, এই যে বিষয়গুলো সে করে, তার মার্কিন সাম্রাজ্যবাদ বললেন মার্কিন প্রভুদের দেখার জন্য। ওই মিটিংটাও হয়তো তাই ছিল, যে দেখো এভরিথিং ইজ নর্মাল, নো প্রবলেম। আসলে তো আপু, আমরা তো জানি না কোন, ওই যে আমি হিন্দুদের জন্য সম্মান রেখে বলি, কারণ আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি। হুম। কোন দেবতার কোন ভোগ, এটা তো আমি আপনি জানি না, বা জানি ডক্টর না। ইউনূস জানেন। ডক্টর নিউজ ইউনূস জানি। জানেন যে তার ইউরোপের দেবতাকে কি খাওয়াইতে হবে, ইউরোপের প্রভুকে কি খাওয়াইতে হবে, আমেরিকার প্রভুকে কি প্রভুকে খাওয়াইতে কি হবে। খাওয়াইতে হবে, কি খাওয়াইতে হবে সেইটাই। হ্যাঁ। আরেকটা জিনিস আপু, আমি ছোট্ট করে, কারণ কথা বলার তো, তার বিরুদ্ধে তো বাংলাদেশের মিডিয়া প্রচার করবে না, আপনাদের মাধ্যমে যদি বলতে পারে, এই যে জি। দেখেন ফেনীতে একটা বন্যা হলো, জি। সে ক্ষমতায় আসীন হওয়ার সাথে সাথে 1,000 কোটি টাকা বললো যে ফেনীর বন্যার জন্য তিনি কালেক্ট করেছেন। আচ্ছা, আপনাকে যদি আমি একটা কমিটমেন্ট করি, জাপা, আচ্ছা আমি, আমার সাধ্যি নাই, জাপা আপনার জন্য আমি বাংলাদেশ থেকে একটা বেনারসি শাড়ি পাঠাবো, আমার কাছে টাকা নাই, কিন্তু আমি তো পরে আপনাকে ফোনটা রাখার পরে at least আমি টাকাটা জোগাড় করবো, যে দামি না পারে একটা কম দামি হলো, আপুকে যেহেতু বলে ফেলছি আমি পাঠাই। সে যে 1,000 কোটি টাকা বাংলাদেশের মানুষের সাহায্যের জন্য বললো, সে যে একটা ভাওতাবাজি ছিল, তার একটা স্টানবাজি, যে দেখো আই এম দ্যাট কেপেবল কালেক্টিং সাচ অ্যান অ্যামাউন্ট ফর আওয়ার পিপল। এটা তো তার স্টানবাজি। আপনি দেখেন যে তার প্রত্যেকটা কাজে একটা স্টানবাজি। ওই যে প্রাণবাজি। ভদ্রলোক যাকে, ভদ্রলোককে নিয়ে আসলেন, ওই যে কি ভদ্রলোকের নাম তো মনে রাখতে পারি না, মানে কোনটা? এইগুলি তো হঠাৎ হঠাৎ আসে হঠাৎ যায়। ওই যে ইন্টারন্যাশনালি উনি একটা আমাদের বাংলাদেশের জন্য বিনিয়োগ করবেন, ভদ্রলোকের বিনিয়োগ নামটা কি, করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশিক। সিঙ্গাপুরে আশিক। মানে আশিক। স্পার্ক গুলি তো আর মনে ইংরেজি থাকে কথা না। বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে ওই ভদ্রলোক কোথায়? আপনি আশিককে ওই জানা ঘটনার পরে নেই। আর দেখছেন? না। সে তো, এই এই ডক্টর ইউনূসের সবকিছুর মধ্যে দেখবেন এক ধরনের অভিনয়, এক ধরনের স্টেজ স্টানবাজি, শো। স্টেজ শো। একদম জাস্ট স্টেজ শো করা। স্টেজ তো উনি শো। বাংলাদেশের মানুষের জন্য দরদ নাই, এই জন্যই আপা আপনি দেখবেন যে আমরা রাজনীতিবিদ ভালো হই মন্দ হই, অ্যাটলিস্ট নিজের জীবনের একটা ছোট অংশ হইলেও মানুষের জন্য ব্যয় করেছি। তার তার ইনকাম তো এখানে সীমাবদ্ধ না। কমিশন খোর মানুষ তো, আপনি দেখেন আপা, আপনার মনে আছে কিনা, গ্রামীণ ফোনে আমরা 10 টাকা কল রেটে ফোন করছি, আমরা 8-10 হাজার করে করে ফোন কিনছি। এই যে হ্যাঁ। এই টেলিনর কোম্পানি যে হাজার হাজার কোটি টাকা নিলেন তার মাধ্যমে, এখান থেকে কি তাকে কোনো কমিশন দেয়নি? এই টাকা থেকে কোনোদিন কোনোদিন মানুষের জন্য কিছু করেছেন? এই যে শত শত হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশের মানুষকে আপনি কি দিয়ে বোঝাবেন? মানুষ এত আমাদের ভোলা ভালা, এদেরকে আপনি মানে চোখে ধুলো দেওয়া খুব সোজা। আপনি একটা ছোট্ট কোশ্চেন করলে তো বোঝা যায় যে সে তার 84 বছরের জীবনে 84 টাকা কেন মানুষকে দেয় নাই। এটার উত্তর আপনি পাবেন না। পাবেন তা- যেদিন সে চলে যাবে, ধিক্কার ধিক্কৃত হয়ে, মুক্তিযুদ্ধকে অবমাননার দায়ে, মুক্তিযোদ্ধাকে অবমাননার দায়ে, একটা সাবলীল আত্মনির্ভর জাতিকে ধ্বংস করার দায়ে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। তার এই দিন যেন সে দেখে যান, তার প্রাপ্য শাস্তিযোগ যেন পেয়ে যান। আম, অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম প্রফেসর ইউনূসের জন্য কে নিয়ে। ওই যে মানে এতটুকুন বলতে পারি যে এই যে বললেন না যে 85 বছর বয়স, বয়স হয়ে গেলে মানুষের তো একটু আত্মসমালোচনা আছে। অন্যায় যারা করে তারাও চিন্তা করে যে না, আমি আমার এই জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, এবার আমি একটু শুধরিয়ে যাই। যার যার মতো ইবাদত প্রার্থনা, ঈশ্বরকে ডাকা বা মেডিটেশন করা, যেটা যেটা করে। কিন্তু এই ভদ্রলোক কিছুই করলেন না। এই ভদ্রলোক এই 85 বছর বয়সে নিজেকে জাতিকে চেনালেন।
বাঙালি জাতিকে নিজেকে চেনালেন। এই যে বাঙালি জাতি একটা সুডো একটা ডক্টরেট, একটা আধা নোবেল, কারণ আধাটা তো গ্রামীণ ব্যাংকের, সেটা তো হ্যাঁ, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে সম্পদ, হ্যাঁ। বেসিক্যালি আপা, আপনি যদি রেশু করেন তাহলে আসলে তো 80% গ্রামীণ ফোনের, আপনি যদি গ্রামীণ ব্যাংকের। তো ভাগ আচ্ছা করে দেন যাই হোক, সে আধা মানে এটা নোবেল। এটা আপা না, এটা এটা বাংলাদেশের মানুষ তো জানে না। জানে না, বাংলাদেশে জানে জানে, না। আপনি যদি ধরেন আপা, আমি খুবই অনেস্ট বলি, এটা জানাইতে হবে। কেন জানাইতে হবে? আজকে যদি আমার পরিবারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কোনো ব্লেসিং আসে, এটা আমার বাবার যাবে হচ্ছে 90%, হ্যাঁ, আমি যাবে 10%। কারণ দশ তার পার্সেন্ট আওয়ামী লীগের প্রতি যে ডেডিকেশন আর আমার যে ডেডিকেশন, তার হচ্ছে হিসাব হচ্ছে 90। গ্রামীণ ব্যাংকের জন্য উনি নমিনেশন পাইছে এবং উনি পাইছে, তাহলে তো ওই গ্রামীণ ব্যাংকে আপনার অ্যাটলিস্ট 80% দিতে হবে। সেই জন্যই তো ওনাকে আমি আধা নোবেল বলি। আপনি তার মুখ থেকে কোনোদিন তার স্পিচে শুনছেন না। আমাদের দেশের ভেতরে বা দেশের বাইরে যে আমি নোবেল লরেট আমি একা না, আমার গ্রামীণ ব্যাংক নোবেল লরেট, তার মুখে শুনছেন কখনো? আই হ্যাভ নেভার হ্যাভ। না। এই কারণেই তো বললাম, এই যে ভদ্রলোক এত বছর বেঁচে আছেন এবং এত বছর পরে এসে আমাদের দেশের প্রধান হয়ে বসলেন, বাঙালি জাতি নিজের বাঙালি জাতিকে নিজেকে উন্মোচন করার জন্য, উনি যে কেমন মানুষ, ওনার যে এই যে আধা নোবেল, এগুলো যদি তখন বলতাম কেউ বিশ্বাস করতো না, কেউ ওনার স্বরূপটা জানতো না। এখন মানুষ ওনাকে চিনতে পারছে। উনি সবার কাছে ধিক্কৃত হিসেবে পরিচিত পরিচিত থাকবেন বাংলাদেশের ইতিহাসে। ইতিহাসে লেখা হবে তার নাম, একজন ধিক্কৃত মানুষ। শান্ত ভাই, আমি একদম অনুষ্ঠানের শেষের আবু, দিকে। আর একটু জাস্ট খালি আপনাকে হ্যাঁ, আরেকটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, হ্যাঁ, আপনি শিওর, শিওর। আপনি তো ফিউচারে নিয়ে গেলেন যে থাকবেন। হুম। আজকে বাংলাদেশের জামাত শিবির জি। বাংলাদেশের অস্তিত্বের বিরোধী দলটা ছাড়া উনি কার কাছে সমাদৃত? না আওয়ামী লীগ, কারো না কাছে না। বিএনপি, না জাতীয় পার্টি, না লেফট দলগুলি। তো বাংলাদেশের জামাত শিবির কত পার্সেন্ট মানুষ? ইতিহাস লিখি না, বড় বড় মানুষ, হ্যাঁ, ধিক্কৃত মানুষ গোলাম আজমকে সবসময় রাজাকারই বলবে, রাজাকার শিরোমণি হ্যাঁ, বলবে। গোলাম আজমকে কেউ কখনো, আপনি যে যতই পুশ করুক, মানে বুঝছেন, আমি এই যে হ্যাঁ, গত 1 বছরে তো তারা কম ভাবে জিন্নার জন্মদিন করে, হ্যাঁ, কত কিছু করে, কিন্তু মুক্তিযুদ্ধ এখন বলছে জুলাই চার্টার করবে যেখানে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হবে। তার মানে মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাওয়া সম্ভব না, 72-এর সংবিধানকে ছাপিয়ে যাওয়া সম্ভব না। তা আমি ইতিহাস লেখার কথাটা বলছি। ধিকৃত তো উনি বটেই, বটেই, প্রতিনিয়ত মানুষ টের পাচ্ছে। শান্ত ভাই, আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু আওয়ামী লীগে ফিরে যাই। জি। আওয়ামী লীগ যত কথাই আমরা বলি মুক্তিযুদ্ধের পক্ষে, আবারও প্রমাণিত হলো একটা মাত্র দল, বঙ্গবন্ধুর করে যাওয়া দল, বঙ্গবন্ধুর দল, যে বঙ্গবন্ধু, আসলে এটা অগাস্ট মাস, শোকের মাস। আওয়ামী লীগের আসলে পরিকল্পনাটাকে, আপনি আপনি একজন তো নেতা, আপনি কি বলতে পারেন আমাদের আওয়ামী লীগের আসলে এই যে আমি অনলাইনেও দেখছি, ইদানিংয়েও দেখছি, ইউনিটিটার বড় অভাব। আমি আপনার সাথে এই জায়গায় একটু দ্বিমত পোষণ করি। জি। আসলে আওয়ামী লীগটাকে আহ, আমাদের মধ্যে ইউনিটির অভাবটা মনে হয় না। আর আসলে তো এখন আওয়ামী লীগ এখন শুধুমাত্র আওয়ামী লীগকে সেন্ট্রালাইজ করে কথা বলার সুযোগ বাংলাদেশে আর নাই। না। বাংলাদেশে এখন পক্ষ দুটো, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। বিপক্ষের। হ্যাঁ, আমাদের যেটা হলো আবার, এই গভর্নমেন্ট ইতিহাসের সবচেয়ে বড় বড় আচরণ করছে না আওয়ামী লীগের সাথে। হুম। আপনি দেখেন যে আমাদেরকে ইউনিটি থাকবে, আপনি যখন কথা বলার, আপনার সাথে আবার এক্সচেঞ্জ অফ থট, এক্সচেঞ্জ অফ ভিউ হবে, তখন আপনি কমন জায়গায় পৌঁছবো, কখন আমার সাথে আপনার না, না, কথা না, ওই বলতে হবে। ইউনিটির কথা বলছি না, কিন্তু আমি আমি বলছি ইন্টারনালি আপনাদের নিজেদের ইন্টার মধ্যে গ্রুপ আছে কি, এরকম কি ও মনে হয়? এটা আমি আপনাকে আমি আমি খুব বেশি রাজনৈতিক ভাবে কথা বলাটা আমি পারিও না, বা খুব হ্যাঁ, অনেস্টলি বলি। দলীয়গত ভাবে। যার জন্য আমি দলীয় হতে পারি, আমি নিজের জীবনের উদাহরণ দিব। ময়মনসিংহ এর পলিটিক্সে যাদের সাথে আমাদের ইগো ক্ল্যাশ ছিল, জি। বা যার সাথে ধরেন, যার সাথে আমি ব্যক্তিগত ভাবে বলি, যার সাথে আমার ধরেন একটু মানসিক দ্বন্দ্ব ছিল, যার সাথে আমার কোনো না কোনো ভাবে কিছুটা মানসিক দূরত্ব ছিল, ঠিক এই জায়গাটায় কিন্তু ওই ভাই ওই ঘরে, আমি এখানে বসা। ও, মানে আমি খুব, ভেরি মানে আমি গুড। আপনাকে একটু বোঝাইতে পারলাম। আপনি যদি হ্যাঁ, বলেন যে হ্যাঁ, আচ্ছা, একদম বুঝে গেছি আমি। ভাইটাকে আমি যদি আপনি যদি কেউ বাংলা, এই আপনার দর্শক যদি ভাবে যে আমি কি এটা স্টানবাজি করলাম, তাহলে হ্যাঁ, আমি ওই ঘর থেকে আমি তাকে দেখিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, হ্যাঁ, যে বুঝে গেছি, ময়মনসিংহের না, মানুষ না, তাহলে একদম বুঝে আমি বুঝে যাবে। গেছি। তাহলে আমি আপনাকে এইটুকুই বোঝালাম যে আজকে আমাদের প্রয়োজনে, আমাদের দলের দেশের প্রয়োজনে, মুক্তিযুদ্ধের প্রয়োজনে আমরা এক বাড়িতে এক। থাকি। হ্যাঁ।
এক ওইটাই মানে আমি আমি পরাজিত শক্তির কথা একদমই বলছি না, আমি বলতে চাইছি যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দলটার মুক্তিযুদ্ধের জন্য, টুয়ার্ডস মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের পক্ষে যত কিছুই বলেন, আওয়ামী লীগের যে রেসপন্সিবিলিটিটা আগেও বঙ্গবন্ধু বা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে পক্ষে ছিলেন, এখনো আছেন। এবং মানে আহ, এটাই সত্যি যে এই দুর্যোগের সময় আওয়ামী লীগকে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে এবং বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনতে একটা বিশাল ভূমিকা রাখতে হবে। সেই জন্য আমরা তো বাইরে থেকে অত বুঝি না, অনেক কিছু শুনতে পাই যে নিজেদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, ভাগাভাগি এগুলো আছে, চিন্তা করতে পারছে না, বা এখনো স্ক্যাটার্ড, এখনো গুছিয়ে উঠতে পারছে না, নানা কথা শোনা যায়। তো সেই জন্য এই প্রশ্নটা করেছিলাম আসলে, যে আওয়ামী লীগের অনেক রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের জন্য। তো ওটা তো শেষ কথা কিছু আহ, বলবেন? আহমেদ সফার কথা। জি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন হেরে যায়, বাংলাদেশটাই হেরে যায়। মুক্তিযুদ্ধকে বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে বড়জোর 20 লাখ মানুষ ধারণ করে না, বাট বাকি সবাই মুক্তিযুদ্ধকে ধারণ সবাই করেন। ধারণ করেন। এবং আমি আসলে আজকে একদম খুবই নিউট্রাল জায়গা থেকে বলি, বাংলাদেশের মানুষের পালস বুঝেই হোক, নিজেদেরকে একটা উন্নত জায়গায় রাখার জন্যই হোক, বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিয়েছেন। জি। বাট মুক্তিযুদ্ধের প্রধান শক্তি আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পতাকাটা গত 30-40 বছর ধরে শেখ হাসিনার, মূল পতাকাটা শেখ হাসিনার হাতে। একদম। আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে বাঁচায় রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে না থাকলে মুক্তিযোদ্ধাদের কি অবস্থা হয়, যাতে আজকে দেখেছে। এটা আমাদের জন্য আজকে একটা প্রমাণিত সত্য। আল্লাহ পাক হয়তোবা আমাদেরকে এই দিনটা দিচ্ছেন, বাকি যারা বাংলাদেশের মানুষ তাদেরকে বোঝানোর জন্য, যে আওয়ামী লীগ সরকার না থাকলে মৌলবাদীদের কি অবস্থা হয়, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শিবিরে কতটা মাতম উল্লাস হয়। এটুকু বাংলাদেশের মানুষ যখন দেখেছে, আমি বিশ্বাস করি বাকি জীবন আমরা যতদিন বেঁচে থাকবো, বা বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, এই ধারণা আরো বদ্ধমূল হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে হবে। একদম শান্ত ভাই, আপনি আমাকে অনেক সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এবং এই যে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এত ক্রোধ, এত আক্রোশ ইউনূস সরকারের, তার মূল কারণ বেসিক্যালি উনি আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করেন। উনি যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, উনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিলেন, উনি সমস্ত জঙ্গিদেরকে জেলে পুরেছিলেন। উনি একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে যাচ্ছিলেন, বাংলাদেশকে উন্নয়নের একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিলেন। সেগুলাই হচ্ছে ওনার প্রতি আক্রোশের মূল কারণ। হয়তো ব্যক্তিগত আক্রোশের থেকে সমষ্টিগত আক্রোশটাই ওনাকে আজকে এবং ওনার নেতাকর্মীদের আজকে এই দুর্যোগের কারণ। আরেকটু আপার সাথে অ্যাড করে দিই আমি 10 সেকেন্ডের জন্য। জি। জামাত শিবির শিবির হচ্ছে বা ইউনূস সরকারের মূল স্টেক হোল্ডার। মূল স্টেক হোল্ডার হ্যাঁ, তাহলে দেশের ভিতরে, মুক্তিযুদ্ধকে, হ্যাঁ, এবং হ্যাঁ, বাইরেও তো আছেই। আর দেশের বাইরে যারা, তারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের বিরোধিতা করেছিল। বিরোধিতা করেছেন। আমরা যেন স্বাধীনতা না পাই তার জন্য পঞ্চম নৌবহর বেঁধেছিল। হ্যাঁ। তো এইটা তো কমপ্লিটলি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী অক্ষ শক্তিরই আজকে সমষ্টিগত ফলাফল। আমরা আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, সেই আমেরিকা বলেন, সেই জামাত শিবির বলেন, বা বঙ্গবন্ধুর খুনিদের সন্তানদের বলেন যারা পেট্রোল হুম। করছে, সে তো তারা সবাই মিলে তো আজকে এই ষড়যন্ত্রের অংশীদার। আপনি ভালো থাকবেন শান্ত ভাই, আপনার মাকে আমার সালাম দিবেন, ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা জানাবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও কথা বলবো, যখন কথা বলবো তখন যেন পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে। আপনার ইনশাল্লাহ, জন্য ইনশাল্লাহ, থ্যাংক ইউ শুভকামনা, বাবু। দৃষ্টিকোণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ আপু। আর আপনি আমাকে, আমি তো বললাম না যে আপনি আমাকে ডেকেছেন, আমি সো অনার্ড এন্ড গ্ল্যাড। আর আপনি যাদের সন্তান, যাদের রক্ত আপনার গায়ে, আমি আই ফিল দ্যাট ইউ আর মাই ফ্যামিলি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আই আর অ্যাম। আবারও আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা তো মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি, খুবই অনেস্টলি বললাম, মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি আমি। বাট আপনি তো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বা মুক্তিযুদ্ধ থেকে কিছু পাননি। আর তারপরে আপনি মুক্তিযুদ্ধের জন্য উচ্চকিত হয়েছেন, আপনার কৃতজ্ঞতা আবারও জানাই। আপনার এই কণ্ঠ যেন থেমে না যায়, আল্লাহর কাছে সেই দোয়া করি। আমরা ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে এক সময় একদিন চা খাবো। অবশ্যই, অবশ্যই। অনেক শুভকামনা। শুধু দর্শক ভালো শ্রোতা, থাকবেন।
আশা করি আমি জানি যে আপনাদের আজকের কথোপকথন অবশ্যই ভালো লেগেছে। আসলে মুক্তিযুদ্ধের উপরে আমাদের ৭২-এর সংবিধান, আমাদের রাষ্ট্র, আমাদের বঙ্গবন্ধু, আমাদের স্বাধীনতা, এর উপরে কোনো কথাই থাকতে পারে না। কোনো কিন্তু, বাট, ইফ, অর হোয়াট, কোনো শব্দ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিবারের কন্যা শিশু, তরুণ তরুণী যারাই আছে সবার দিকে খেয়াল রাখবেন এবং লক্ষ্যও রাখবেন। অভিভাবকদের বলছি যে আপনার তরুণ তরুণী, আপনার আপনার সন্তান কাদের সাথে মিশছে, তাদের তাদের সঙ্গ কারা, আপনারা খেয়াল রাখবেন, নিরাপদে থাকবেন। আপনাদের শুভকামনায় আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।